এর উপর শুরু হয় অমানবিক নির্যাতন, লুটপাট, ঘরবাড়ি, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, ভূমি দখল, চাঁদাবাজি, হত্যা ও মা বোনদের শারীরিক নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্যতম কাজে লিপ্ত হয় একটি দুশ্চক্র মহল। তারই প্রেক্ষিতে ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকের নেতৃত্বে 9ই আগস্ট এবং 10ই আগস্ট শাহবাগে আন্দোলন হয়। আন্দোলন থেকে আমাদের 8 দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর কাছে পেশ করা হয়। কিন্তু তারই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আমাদের সম্মানিত মাহফুজ ভাই আমাদের পূজার আগেই একদিনের ছুটির ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি তিনি আমাদের যে ক্ষতিগ্রস্ত আছেন তাদেরকে ক্ষতিগ্রস্ত বিষয়ে ক্ষতিপূরণ করবেন বলেন আশ্বাস প্রদান করেছিলেন। আমরা এখনো কোনো ক্ষতিগ্রস্তরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কোনো ক্ষতিপূরণ পান নাই। আমরা সম্মানিত উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টার মণ্ডলীর কাছে করজোড়ে অনুরোধ করব যাতে তাদের সহযোগিতা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। কিন্তু এখনো অবধি আমাদের যে 8টা দফা ছিল এই 8টা দফা এখনো পূরণ না করে আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ সংখ্যালঘুদের ওপর মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে সংখ্যালঘুদের কারাগারে পাঠানো হয় ও হয়রানি করা হচ্ছে, যাতে করে সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে। শুধু তাই নয়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা পতাকা অবমাননার নামে তাকে কারাগারে পাঠানো হয় ও এখনো অবধি তাকে জামিন প্রদান না করে হয়রানি করার জন্য বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রিয় বন্ধুগণ, নিম্নে বিগত বছর 24 সাল থেকে আমাদের যে ঘটনাগুলো ঘটছে তার তথ্য আমরা প্রেরণ করছি। আমরা এখন আমাদের বর্তমান যে চলছে অর্থাৎ রিসেন্টলি 2 মাসের তথ্য আমরা এখানে প্রেরণ করছি। 10ই ফেব্রুয়ারি অবধি সংখ্যালঘু নির্যাতনের একটি সামষ্টিক চিত্র আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি সংক্ষেপে। আমাদের যে প্রেস রিলিজ আছে এখানে সকল যে তথ্যগুলো আছে এখানে প্রদান করা আছে, আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ঘটনাগুলো দেখবেন এবং প্রয়োজনে অনুরোধ করব যে তদারকির মাধ্যমে সঠিক যে ঘটনা কিনা এটা আপনারা দেখবেন। আমাদের প্রথম পর্যায়ে আমরা এটা তদারকি করে আমরা নিশ্চিত হয়েছি। মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ এই 2 মাসে 11টি, ঘরবাড়ি হামলা ও ভাঙচুর 5টি, ভূমি দখল 3টি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা 47টি, জোর করে ধর্মান্তর 1টি, খুন 8টি ও নির্যাতন ও ধর্ষণ 5টি। বন্ধুগণ, উপরোক্ত তথ্যের ভিত্তিতে আমরা চাই যে সমস্ত নির্যাতনের সঠিক বিচার হয় এবং আপামর জনসাধারণ যেন আপনাদের মাধ্যমে এই গুরুত্ব অনুধাবন করতে পারে। উল্লেখ্য, ইতিপূর্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি তথ্যচিত্র প্রকাশ করেছে, তার পরবর্তীতে আমরা এই তথ্যগুলো প্রকাশ করছি। এর ধারাবাহিকতায় এই প্রয়াসে আপনাদের সকলকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার লিখিত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সাংবাদিক বৃন্দকে। পরবর্তীতে আমাদের সিনিয়ররা আছেন, আমাদের সভাপতিত্ব করবেন আমাদের প্রফেসর চন্দন সরকার, অন্যতম প্রতিনিধি আমাদের প্রদীপ দাস যারা আছেন, আমাদের রাজেশ নেহাদারা সেটা ঘোষণা করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি প্রশান্ত হালদারকে। সংক্ষিপ্তভাবে আমাদের আজকের সংবাদ সম্মেলনের বিষয়টি তুলে ধরেছেন। আসলে আপনারা জানেন যে আমাদের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো না কোনো গ্রুপ প্রেরণ করে থাকেন। আমরা সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বিভিন্ন তদন্তের মাধ্যমে তার সত্যতা পরিপূর্ণ নিশ্চিত আমরা হতে পারি। বিগত যে আমরা তথ্যপত্র দেখেছি তারই প্রেক্ষিতে আপনাদের তদন্ত রিপোর্ট আমরা দেখেছি। আমরা চাই আমাদের আজকের যে প্রাথমিক তদন্তে আমরা যে ধরনের অকারেন্সগুলোর তথ্য আমরা পেয়েছি সেগুলো আপনারা আন্তরিকতার দৃষ্টিতে দেখবেন এবং তার সত্যতা নিশ্চিতে পরিপূর্ণভাবে সহায়তা করবেন। এবং আমরা আমাদেরকে যেন শুনতে না হয় যে আমরা রাজনৈতিক হামলার শিকার হয়েছি, আমাদেরকে যেন শুনতে না হয় যে আমরা
পারিবারিক সংগঠিত সংঘর্ষের তথ্য আমরা এখানে দিয়েছি। আমরা চাই পরিপূর্ণ সত্যটা আপনারা তুলে ধরুন। আমাদের খুব কষ্ট লাগে যে আমরা কেন খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা তথ্য তুলে ধরবো, তারপর আপনারা সেই তথ্যের ভিত্তিতে আবার গিয়ে আপনারা তথ্য সংগ্রহ করবেন। প্রাথমিকভাবেই কেন আপনারা সেই তথ্যগুলা প্রকাশ করেন না, যে ভিকটিমের পাশে গিয়ে দাঁড়ানো হয় না, যে বাচ্চা কান্না করবে, চিৎকার করবে, তারপরে মা গিয়ে তাকে দুধ খাওয়াতে যাবে। আসলে এই জিনিসটা যতই হোক, সবসময় কিন্তু মাদেরকে একটা সঠিক টাইমে বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে হয়। সেই জন্য অন্ততপক্ষে প্রশাসনিক ব্যবস্থা এবং আপনারা যারা তথ্যপত্র সংগ্রহের কাজে রয়েছেন সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি অনুরোধ হলো সঠিক তথ্য উপস্থাপন করে আমাদেরকে অন্ততপক্ষে একটু মানসিকভাবে শান্তি দিবেন। তো সাংবাদিক বন্ধুগণ, এবার যে আমাদের এই সামগ্রিক বিষয়গুলোর উপরে বক্তব্য রাখবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ যুগের অন্যতম প্রতিনিধি প্রদীপকান্ত থেকে, এবং সেই সাথে আমাদের পরবর্তী কর্মসূচিও তিনি ঘোষণা করবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ যুগের পক্ষ থেকে। নমস্কার, ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আমাদের জাতির বিবেক এবং সনাতনী সম্প্রদায়ের প্রকৃত বন্ধু আমাদের সাংবাদিক ভাইদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে। আসলে আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে আমরা যতটুকুই করতে পেরেছি বাংলাদেশে সবই আপনাদের অবদান ছিল। আপনারা যেভাবে আমাদের দাবিকে আপনারা সাপোর্ট করেছেন এবং পুরো দেশব্যাপী আপনারা প্রকাশ করেছেন, এই জন্য আপনাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা। আমরা 8 দফা দাবি দিয়েছিলাম। আমাদের দাবি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এরকম কিছুই ছিল না। আমরা যেহেতু এই দেশে 3 কোটি হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করি, তাদের ভালো মন্দ, তাদের অধিকারের বিষয়গুলো আমাদের অবশ্যই দেখার অধিকার রয়েছে। সেই কারণে আমরা কিন্তু 10, 11, 12 তারিখ আগস্ট আন্দোলন করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমরা 8 দফা একটি দাবি পেশ করেছিলাম। আজ অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখন অবধি আমাদের এই 3 কোটি হিন্দু সম্প্রদায় এই যে প্রাণের 8 দফা, সেটি নিয়ে প্রত্যক্ষ কোনো ঘোষণা এবং বাস্তবায়নের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমরা দেখেছি অনেকে 2 দিন 3 দিন আন্দোলন করেও অনেক সংগঠনের অনেক কিছু দাবি আদায় মেনে নেওয়া হচ্ছে, কিন্তু এই দেশে 3 কোটি হিন্দু সম্প্রদায় যারা এই দেশের ভূমিপুত্র, যারা এই দেশের 71 সালে রক্ত দিয়েছে, 52 ভাষার আন্দোলন করেছে, এমনকি 90-এর গণ অভ্যুত্থানে আন্দোলন করেছে এবং 24-এর গণ অভ্যুত্থানেও আমাদের ভাইরা রক্ত দিয়েছে, সেখানে শুধুমাত্র একটি সম্প্রদায়কে পিছিয়ে রেখা একটি জাতি এগিয়ে যাবে সেটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি প্রত্যেকের অবদান রয়েছে একটি দেশ গঠন করার জন্য। আমরা এই দেশের হিন্দু সম্প্রদায় এই দেশের একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমরা কাজ করতে চাই। সেই কাজ করার সুযোগ আমাদের দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কুচক্রী মহল হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন ভুল তথ্য দিয়ে আমাদেরকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে। এটি কখনোই কাম্য নয়। আমরা সব সময় বলেছি আমাদের যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী রয়েছে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে তার প্রমাণ, যে মামলা দিয়েছিল বিএনপি কিন্তু তাকে বহিষ্কার করেছে, কিন্তু টেকনিক্যাল কারণে কিন্তু তাকে দিয়ে মামলা প্রত্যাহার করা হয়নি। এ থেকেই বোঝা যায় যে এটি একটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক মামলা এবং রাষ্ট্রদ্রোহ মামলা কখনোই কোনো ব্যক্তি করতে পারে না, এটি সরকারের পক্ষ থেকে করতে হয়। অতএব এখানেও বোঝা যায় শুধুমাত্র একটি আন্দোলনকে, একটি সম্প্রদায়কে দাবিয়ে রাখার জন্য একটি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আমাদের সম্মিলিত জোটের বিভিন্ন জেলায় আটক করা হয়েছে। আমাদের গোপালগঞ্জের প্রতিনিধিকে আটক করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। আমাদের রংপুরে মামলা করা হয়েছে। যেখানে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি না কেন, সেখানে কিন্তু সরকারের একটি অদৃশ্য মহল থেকে আমাদের প্রোগ্রাম বন্ধ করার পায়তারা হচ্ছে, সেটারও কিন্তু আমরা তীব্র নিন্দা জানাই। আমরা তো চাই এই দেশে সকলের আন্দোলন করার অধিকার রয়েছে। আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে কিনা সেটা গভর্নমেন্টের দেখার বিষয়। যদি শান্তিপূর্ণ আন্দোলন না হয় তারা ব্যবস্থা নেই, কিন্তু আন্দোলন বন্ধ করা কখনো কোনো গণতান্ত্রিক সরকারের নিকট আমরা আশা করতে পারি না। পাশাপাশি আপনারা জানেন আমাদের শাহবাগে আমাদের উপর হামলা হয়েছিল, সে মামলা পর্যন্ত আমরা করতে পারি নাই এবং আমাদের প্রতিনিধি এখনো ল্যাব এইডে আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা তার সুস্থতা দাবি করছি। পাশাপাশি
আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের যে 8 দফা দাবি রয়েছে, আমরা সেই 8 দফা দাবির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি আহ্বান করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আবারও বিনতি জোরে অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে বসুন, আমাদের দাবিগুলো পর্যবেক্ষণ করুন। যদি আপনার মনে হয় আমাদের 8 দফা এদেশে রাষ্ট্রদ্রোহিতার একটি দফা রয়েছে, এদেশে রাষ্ট্রের কোনো ক্ষতি রয়েছে, আপনি আমাদের দফা না মানলে আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু পর্যবেক্ষণ না করেই কোনো একটি অদৃশ্য মহলের কারসাজিতে আপনি আমাদের সাথে বসছেন না, আলোচনা করছেন না, এটি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য বেদনাদায়ক। এজন্য যেহেতু 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে, আমরা আগামী কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি আমরা কিছু ঘোষণা করতে যাচ্ছি। চিন্ময় প্রভু সহ সকল বন্দী এবং আহতদের সুস্থতা কামনায় আমরা আগামীকাল থেকে প্রত্যেক মন্দিরে প্রদীপ প্রজ্বলন করা হবে এবং প্রার্থনা সভার আয়োজন করা হবে। আগামী 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস থেকে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি এবং সকলের সুস্থতা কামনা এবং 8 দফা বাস্তবায়নের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং মন্দির, পাড়া, মহল্লায় আমরা গণস্বাক্ষর অভিযান কর্মসূচি ঘোষণা করছি। আমরা এই দেশের 8% সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে 8 লক্ষ গণস্বাক্ষর নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা তার দাবি উপস্থাপন করব, যেটা মানুষের মনের কথা। যিনি সরকার চালাবেন আমরা বিশ্বাস করি উনি অবশ্যই সাধারণ মানুষের মনের কথা উনি বুঝতে পারবেন। পাশাপাশি 28শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের সম্মিলিত সনাতন জোটের প্রতিনিধি সহ এই দেশের সাধারণ সনাতনী সম্প্রদায়কে নিয়ে শান্তিপূর্ণভাবে মুখে কালো কাপড় বেঁধে আমরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করব। আমরা বিশ্বাস করি এই কর্মসূচিগুলো পালন করার জন্য সরকার আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। আমরা চাই এই দেশে আমরা যারা শান্তিপূর্ণ সনাতনী সম্প্রদায় রয়েছি, আমরা এই দেশের স্বাধীনতায় বিশ্বাসী, আমরা এই দেশের সংবিধানে বিশ্বাসী, আমরা এই দেশের গণতান্ত্রিকতায় বিশ্বাসী। আমরা চাই আমাদের অধিকার নিয়ে আমরা বেঁচে থাকার জন্য। তো অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা বিনীত আহ্বান করব, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে দ্রুত জামিন দেওয়া হোক। জামিন প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার রয়েছে, কিন্তু মামলার জট দীর্ঘসূত্রিতা পালন করে তাকে ইচ্ছাকৃতভাবে জামিন না দেওয়ার জন্য তাকে জেল হাজতে রাখা হয়েছে। এই বিষয়ে আমাদের অন্যতম প্রতিনিধি অ্যাডভোকেট সুমন কুমার রায় উপস্থিত হয়েছেন। মামলার উনি ওনার মামলাতেও দেখছেন, উনি মামলার বিষয়ে আরো বিস্তারিত বলতে পারবেন। আজকের এই কর্মসূচিগুলো ঘোষণা করা হলো। আমরা আগামীতে সম্মিলিত সনাতনী জাগরণ জোট আবার আপনাদেরকে আহ্বান করব, যেভাবে সাংবাদিক ভাইরা আপনারা আমাদের পাশে ছিলেন, আজকেও থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। ধন্যবাদ আমাদের অন্যতম প্রতিনিধি প্রদীপ গান্ধীকে। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব এবং আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচিগুলোকে ব্যাহত করার জন্য প্রশাসনিক ভাবে হেনস্থ করা হচ্ছে। যারাই আমাদের বিভিন্ন জেলা উপজেলায় কর্মসূচি বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছে তাদেরকে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সার্চ করা হচ্ছে এবং প্রোগ্রাম বন্ধ করার জন্য তাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। সম্প্রতি আমাদের বরিশালে আগরছড়া আমাদের মশাল মিছিলের একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। তার পূর্বে একদিন পূর্বেই আমাদের সেখানকার প্রতিনিধিদেরকে বাড়ি বাড়ি গিয়ে প্রোগ্রাম বন্ধ করার জন্য তাদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রোগ্রামটি বন্ধ করে দেওয়া হয়। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তন্ময়। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনাদেরকে একটা জিনিস আমরা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশী নাগরিক এবং আমরা যে সংখ্যালঘুরা আছি 3 কোটি সংখ্যালঘু বাংলাদেশে রয়েছে, প্রত্যেকেই আমরা সমমর্যাদা সম অধিকার আশা করি এবং 5ই আগস্ট পরবর্তী ছাত্র বিপ্লবের সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং জড়িত থাকার পরে আমরা একটা আশা নিয়েছিলাম যে এইবার হয়তোবা আমাদের হিন্দুদের বা সনাতনীদের সংখ্যালঘুদের জীবনের যে আশা ছিল বা ভরসা ছিল, সেই ভরসাটা আবার নতুন করে জেগে উঠলো। গত 53 বছরে আমাদের বাংলাদেশে কিন্তু হিন্দুদের নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে চলে আসতে হয়েছে। সে যে সরকারি থাকুক, যে মানুষই থাকুক, আমরা সবসময় ব্যবহৃত হয়েছি এবং হতে পেরেছি। এখন এই পর্যায়ে গিয়ে
আমরা একটা আশা করেছিলাম যে নতুন যখন অন্তর্বর্তীকালীন সরকার আসতো উনি হয়তো আমাদের দিকটা দেখবেন, আমাদের বিষয়টা বিবেচনা করবেন। অদ্যাবধি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসার পরে অনেক ধরনের কমিশন গঠন হয়েছে, কিন্তু আমাদের সংখ্যালঘুদের জন্য কোনো একটা কমিশন গঠন হয়নি। যখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি পেশ করেছিলাম, দাবির পরিপ্রেক্ষিতে ওনাদের কাছ থেকে একটা কথা উঠেছিল যে আমাদের নির্যাতন হচ্ছে, যে হিন্দুরা যে গত 53 বছর যাবত নির্যাতিত হচ্ছে, সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে একটা কমিশন গঠিত হবে। আজ অব্দি আজকে 6 মাস শেষ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের, আজ অব্দি কোনো কমিশন গঠিত হয়নি। এবং আমরা যে 8 দফা দাবি পেশ করেছি, সেই 8 দফা দাবির পরিপ্রেক্ষিতে কোনো ফলপ্রসূ রেজাল্ট আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারেনি। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি থাকবে, আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে দ্রুত মুক্ত দান করুন এবং আমাদের 8 দফা দাবি নিয়ে আপনারা কাজ করুন। আমরা হিন্দুরা, সনাতনীরা, সংখ্যালঘুরা এই দেশের নাগরিক, আমরা এই দেশ হিসেবেই বাঁচতে চাই, আমরা বাংলাদেশে, আমাদের অধিকার আপনারা দিন, আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অন্যতম প্রতিনিধি তন্ময়কে। আপনারা জানেন সম্প্রতি কিছুদিন পূর্বে আমাদের পাহাড়ি ভাইদের উপরে ন্যাক্কারজনক হামলা করা হয়, পাঠ্যপুস্তকে তাদের অস্তিত্বকে মুছে ফেলার যে চক্রান্ত হয়েছিল তারই প্রতিবাদে তারা প্রতিবাদ করতে চেয়েছিল। আমরা তারও তীব্র নিন্দা জানাই। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে অসাম্প্রদায়িক রাষ্ট্র যদি আমরা কল্পনা করি, সেখানে সকলের সহাবস্থান এবং সকলের ধর্ম, রীতি নীতি, কৃষ্টি, কালচার সবকিছু একসাথে চলবে এবং একসাথে রাষ্ট্রীয়ভাবে সেটাকে ব্যবস্থাপনা করবে। কিন্তু যখন আমরা দেখি রাষ্ট্রীয় প্রশাসনিক ব্যবস্থার সামনে, পুলিশ প্রশাসনের সামনে কোন নির্দিষ্ট এথনিক গ্রুপ, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ উপজাতি এবং এমনকি হিন্দু সম্প্রদায়, মাইনরিটি সম্প্রদায়ের উপর হামলা করা হয়, এটা আসলে অত্যন্ত লজ্জা, দুঃখকর। আপনারা জানেন যে আমাদের দাবিগুলোর পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার নমনীয় ছিল এবং আমাদেরকে সেই দাবিগুলা পূরণ করবে বলে আশ্বস্ত করেছিল এবং যারা ভিকটিম হয়েছে তাদেরকে সহায়তা করবে এবং তাদের বাড়িঘর যারা আক্রান্ত হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। 6 মাস কিন্তু অনেক সময়, আমরা এখন পর্যন্ত তার কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি কিংবা ভিকটিমদেরকে সহায়তার কোনো কিছু দেখতে পাই নাই। এটা অত্যন্ত লজ্জা। তো এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি অ্যাডভোকেট সুমন কুমার রায়। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে। আমরা বক্তব্যর কিছু নাই, আমরা আমাদের অন্যতম প্রতিনিধি প্রদীপ কান্তিতে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমাদের প্রসঞ্জিৎ হালদার, আমাদের চিন্ময় গগনন্দা, আমাদের রাজেশ সহ যারা উপস্থিত আছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছে। সেই কর্মসূচি যাতে আমরা সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করি, পাশাপাশি রাষ্ট্রের সহযোগিতা কামনা করি। আপনারা জানেন যে আমাদের এই মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি প্রথম দায়িত্ব নিয়ে এবং উনি যখন ওনার বিরুদ্ধে আপনারা জানেন যে মামলা হয়েছিল, সেই মামলায় উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে বলেছিলেন যে বাংলাদেশে তৎকালীন সরকারের আমলে বলেছেন যে বাক স্বাধীনতা নাই এবং উনি ক্ষমতা নেওয়ার পরে প্রথম বলেছিলেন অন্তপক্ষে আমার মেয়াদে বাক স্বাধীনতা থাকবে। তা আমরা তো দেখতে পাচ্ছি কোথায়, আমরা তো বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারছি না। বিভিন্ন জায়গায় যখন আমরা আমাদের যে কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি, এই শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে তখন বাধা প্রদান করা হচ্ছে। এই বাধা প্রদান কি, এটা কি বাক স্বাধীনতা বলে? আমরা সরকারের কাছে আমরা বিনতি জানাবো যে আমাদের যে 8 দফা আন্দোলন, এই আন্দোলন সম্পূর্ণ অহিংস আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন। সেই শান্তিপূর্ণ আন্দোলনে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া, পুলিশে হয়রানি করা, বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা, মন্দিরে মন্দিরে গিয়ে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা, এটা কি বাক স্বাধীনতার পর্যায়ে পড়ে কিনা আমরা জানি না। এই প্রশ্নটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং সাংবাদিক বন্ধুদের কাছে রেখে গেলাম। আমরা কোন এই দেশের নাগরিক হিসেবে এবং আমরা যদি এই দেশের
কোনো ষড়যন্ত্রকারী হতাম, দেশ বিরোধী হতাম, তাহলে তো অনেক আগে এই দেশের প্রতি মায়া মমতা না থাকলে তো আমরা তো দেশ ছেড়ে চলে যেতে পারি। অনেক আমার পূর্বপুরুষরা তো অনেকেই চলে গেছে। আমরা যাই নাই কেন? আমরা যাই নাই তার কারণ হলো এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের মাটি, এই দেশের পরিবেশ, এই দেশের বায়ুকে আমরা লালন করি, ধারণ করি। আমরা এই দেশে বাঁচতে চাই এবং আমৃত্যু পর্যন্ত বাঁচতে চাই। এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের প্রতি শ্রদ্ধানী এবং একজন দেশপ্রেমিক হিসেবে বাঁচতে চাই, দেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই। আমাদের শুধু একটুই দাবি থাকবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আমরা চাই বৈষম্য মুক্ত, সকল ক্ষেত্রে বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এবং সেই ক্ষেত্রে সরকারের সাথে আমরা সার্বিক সহযোগিতা রেখে বাংলাদেশের 3 কোটি সনাতনী সম্প্রদায় কাজ করার জন্য প্রস্তুত আছে। যে কোনো বিষয়ে 8 দফা সহ যে কোনো বিষয়ে সরকারের সহযোগিতা বা আলোচনার জন্য আমরা সরকারের সাথে প্রস্তুত আছি। আমরা চাই অনতিবিলম্বে আমাদের যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, আপনি জানেন যে উনি একজন নিরামিষ ভোজী, শুধু নিরামিষ ভোজী একজন সন্ন্যাসী, এবং যারা সন্ন্যাসী, যারা মন্দিরে থাকে, তারা শুধুমাত্র ভগবানের প্রসাদ ছাড়া তারা গ্রহণ করেন না। তাকে দীর্ঘদিন ধরে তিনি কারাবন্দী আছেন। আপনারা জানেন যে আমরা মহামান্য মাননীয় বিচারপতি আতর রহমান এবং মাননীয় বিচারপতি আলী রেজার বেঞ্চে আমরা শুনানি করেছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 সপ্তাহের রুল জারি করেছেন। আমরা খুব দ্রুত এই রুল ডিসপোজাল করে আমরা আশা করি তাকে জামিনে মুক্ত করতে পারবো। তবে আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে তাকে মুক্ত না করতে দেওয়ার জন্য বা তাকে জেলে রেখে সনাতনী সম্প্রদায়ের এই আন্দোলনকে যাতে ব্যাহত করা যায়, তাদের দাবিকে ব্যাহত করা যায়, সেই কারণে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। তা আমরা দেশবাসীকে এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা সেই বিষয়ে আমাদের পাশে থাকার জন্য যেভাবে অতিথি ছিলেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমাদের আহ্বান। এবং আমরা মাননীয় উপদেষ্টাকে বলবো অনতিবিলম্বে তাকে যেন মুক্তি দেওয়া হয় এবং এছাড়াও আরো বিভিন্ন জেলায় যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় এবং আমাদের অন্যতম প্রতিনিধি প্রদীপ কান্তি দে মহোদয় উনি যে আমাদের যে কর্মসূচিগুলো ঘোষণা করেছেন সেই কর্মসূচিগুলোতে যেন সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া না হয়, তারা যেন সার্বিকভাবে সহযোগিতা করে, এটাই আমরা প্রত্যাশা করব। আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমাদের এই প্রোগ্রামগুলো সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং অহিংস হবে। সেটাই আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে মাধ্যমে আমরা রাষ্ট্রকে নিশ্চিত করতে চাই এবং আমরা চাই রাষ্ট্রের যে সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থা প্রশাসন আছে তাদের সাথে সহযোগিতা নিয়ে আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের আরো 2 বন্ধু আছে, তাদের কথা বলার পরে আপনাদের প্রশ্ন উত্তর থাকলে আমরা সে বিষয়ে আপনাদের উত্তর দিব। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন কুমার রায়। আমরা চাই আর কোনো সময় কাল ক্ষেপণ না করে আমাদের সকলের প্রিয় সনাতনীদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি এবং এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর চন্দন সরকার, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর চন্দন